শেখ হাসিনার সরকার পতনের দ্বিতীয় স্বাধীনতার মাসপূর্তিতে শহীদি মার্চ, নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ছাত্র জনতার। বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের তালিকা প্রস্তুত, জানিয়েছেন ডক্টর ইউনূস। ভারতে বসে রাজনৈতিক কথা না বলে শেখ হাসিনাকে চুপ থাকার আহ্বান। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ। গণভবন হবে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর, বলেছেন উপদেষ্টা আসিফ। ইসির একযোগে পদত্যাগ, শেখ হাসিনার নির্বাচনকে বৈধতা দেওয়ার রকিব, হুদা ও আউয়াল কমিশনের বিচার দাবি বিএনপি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারুণ্যের পদভারে দেশজুড়ে ফের প্রকম্পিত হল রাজপথ। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ রাজধানীতে রূপ নেয় জনসমুদ্রে। বেলা 4:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই মার্চ শুরু হয়। গণহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখার প্রত্যয় জানান মিছিলে অংশ নেয় ছাত্র জনতা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জনসমুদ্রে পরিণত হয় ছাত্র জনতার শহীদি মার্চ। নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। বেলা 2টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদি মার্চ কর্মসূচিতে অংশ নিতে দলে দলে হাজারো ছাত্র জনতা জড়ো হন। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ মার্চে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন। তাদের বেশিরভাগের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। মিছিলে অংশ নিতে টিএসসিতে আসেন আন্দোলনে সন্তান হারানো অনেক বাবা মা। আমি এত টাকা খরচ করে বিজিএম ভার্সিটিতে পাস করে বের করছি, এখন আমার ছেলে তো চলে গেল, আমাদেরকে কে দেখবে? আমরা বিচার চাই, ছেলে হত্যা, সরকারের কাছে বিচার চাই। বিচার যেন সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয়, সেটাই আমাদের যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের দাবি এবং বক্তব্য। আমরা ভালো একটা সরকার চাই, সুস্থ একটা সরকার চাই, দেশ সুন্দর মতো পরিচালনা করবে এরকম একটা সরকার চাই। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের নাম লেখা পোস্টার হাতে এসেছেন অনেকেই। এত রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশটা আমরা ছাত্র জনতা একত্রিত হয়ে এমন একটা বাংলাদেশ গড়ি যেন ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বাস করে যে আসলে এটা একটা সোনার বাংলাদেশ। অলরেডি বাংলাদেশ একটা বেটার পজিশনে আছে আফটার হাসিনা পালায় যাওয়ার পর থেকে। যারা খুনের সাথে জড়িত তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা এটাই চাই। বেলা 2:30টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে শুরু করে। আন্দোলন দমনে ছাত্রলীগ সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনের বিচার দাবি করেন অনেকেই। আমরা এই আওয়ামী লীগকে কখনো এর বাংলার মাটিতে আর কোনোভাবেই দেখতে চাই না। পুলিশি ভয়, আমাদের যে গ্রেপ্তারের যে আতঙ্ক, আজকে সেই আতঙ্ক নাই। আজকে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। পরবর্তীতে যাতে এই স্বৈরাচারী হাসিনার মতো আর কোনো স্বৈরশাসক আমাদের বাংলার মাঠে যেন তৈরি না হতে পারে। আমরা চাই যারা সরকার ভালোভাবে চালাতে পারে, যে সরকার আমরা চাই যাতে বাংলাদেশকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে, এরকম সরকার আমরা প্রত্যাশা করি। আর ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিন পর গত 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়। পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদি মার্চ নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মে এভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা ও গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করা সহ 5 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহীদি মার্চ কর্মসূচি শেষে রাতে এই দাবি জানান সমন্বয়ক আবু বাকের মজুমদার। বিকেলে রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদি মার্চ রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সমাবেশে সমন্বয়ক আবু বাকের মজুমদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 দফা দাবি তুলে ধরেন। সমন্বয়ক সার্জিস আলম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা বৃথা যেতে দেয়া হবে না। তিনি আরো বলেন, কোনো চাঁদাবাজ, ক্ষমতার অপব্যবহারকারী ও সিন্ডিকেটের জায়গা এই বাংলাদেশে হবে না। আমাদেরকে ভাইরা রক্ত দিয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আহতদের মূল তালিকা প্রস্তুত করা হয়েছে। দূরদূরান্তে নেওয়া লাশের তথ্য সংগ্রহ চলছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস এই তথ্য জানান। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, মাত্র 1 মাস হলো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তা সত্ত্বেও বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ শুরু করা হয়েছে। তবে প্রথম কাজ জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই তারা এই দেশে এসেছে এবং তাদের কাজ শুরু করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, প্রধান দায়িত্বগুলোর মধ্যে একটি হলো বিপ্লবের সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা। হাসিনার দুর্বৃত্তরা তাদের চোখ লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ায় অসংখ্য তরুণ শিক্ষার্থী দৃষ্টিশক্তি হারিয়েছে। আপনার চেষ্টা থাকবে তাদের চোখের আলো ফিরিয়ে দিতে। আহত শত শত মানুষ যাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন, তাদের ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন এখন তৈরির শেষ পর্যায়ে আছে বলেও জানান তিনি। ঢাকা সেনানিবাসের শিক্ষা নির্মাণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11:30টায় ঢাকা সেনানিবাসে শিক্ষা নির্মাণে শ্রদ্ধা জানান তিনি। কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করেন মুক্তিযুদ্ধে শহীদ সেনাদের। এর আগে প্রধান উপদেষ্টা শিক্ষা নির্মাণে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান তাকে স্বাগত জানান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা শিক্ষা নির্মাণে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নিজ কার্যালয়ে প্রথম কর্মদিবস পালন করেন তিনি। প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগে আসলে তাকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা ডক্টর ইউনূসের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দিয়ে শেখ হাসিনার চুপ থাকা উচিত বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর এ ধরনের কর্মকাণ্ড অবন্ধু সুলভ ও দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি করছে। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বাংলাদেশ তাকে ফেরত না চাওয়া পর্যন্ত শেখ হাসিনার চুপ থাকা উচিত। ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে এবং জনসম্মুখে বিচারের মুখোমুখি করা হবে তাকে। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, ভারতে শেখ হাসিনার অবস্থানে দেশে কেউ স্বস্তিতে নেই। সেখানে বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দিয়ে সমস্যার সৃষ্টি করছেন তিনি। মুখ বন্ধ রাখলে দেশের মানুষ তাকে নিয়ে মাথা ঘামাতো না। দেশে ফেরত না চাওয়া পর্যন্ত শেখ হাসিনার চুপ থাকা উচিত বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, ভারতের মাটিতে শেখ হাসিনার কর্মকাণ্ড অবন্ধুসুলভ। এটি দুই দেশের জন্যই অস্বস্তিকর বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিযোগ করেন, ভারতে আশ্রয় নিয়ে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি। স্মরণ করিয়ে দেন, গণ অভ্যুত্থান ও আন্দোলনের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। ভারতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত তার সরকার। আরও বলেন, ভারত সরকারের ধারণা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়। আওয়ামী লীগ ছাড়া সবাইকে ইসলামপন্থী মনে করার অবস্থান থেকে ভারতের সরে আসা দরকার বলেও মত তার। বাংলাদেশের সম্প্রতি হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার অভিযোগ এবং এই ঘটনায় ভারতের উদ্বেগের বিষয়টিকে ডক্টর ইউনূস নিতান্ত একটি অজুহাত হিসেবে উল্লেখ করেছেন। বলেন, ঘটনাটিকে অতিরঞ্জিত করা হয়েছে। 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় ভারতে কতদিন থাকতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। গণহত্যার সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ দল বা জোটের পুনর্বাসনের সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন,
এরা রাজনীতিতে ফিরতে পারবে কিনা এ বিষয়ে আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত নেবে জনগণ। তবে তার আগে তারা পাবলিক প্রোগ্রাম করতে পারবে না। এছাড়া শ্রমিক অসন্তোষ নিরসনে কমিশন গঠনের কথাও জানান সরকারের উপদেষ্টা। গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে গণমানুষের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্তের কথাও জানান আসিফ মাহমুদ। এছাড়াও অভ্যুত্থানের শহীদ পরিবারদের নিয়ে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে একটি সম্মেলন করার কথাও জানান তিনি। রকুনুজ্জামানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি এবং উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। ব্রিফিংয়ে অভ্যুত্থানে নিহতদের স্মরণে সম্মেলন, আহতদের চিকিৎসা, গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করা সহ উপদেষ্টা পরিষদে নেয়া নানা সিদ্ধান্ত সম্পর্কে জানান সরকারের এই উপদেষ্টা। শহীদদের তালিকা করা হচ্ছে, অতি সত্বর মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ শহীদ পরিবারের সাথে একটি সাক্ষাৎ করবেন। একটা শহীদ পরিবারদেরকে নিয়ে একটি সম্মেলন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। শ্রমিক অসন্তোষ নিয়ে সরকারের উদ্যোগের কথাও জানান আসিফ মাহমুদ। সকল স্টেক হোল্ডারদের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে এবং সে বিষয়ে ক্যাবিনেটে আজকে আলোচনা হয়েছে এবং আপনারা জানেন আজকে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে এবং শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানের জন্য একটা রিভিউ কমিটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুতই সেই রিভিউ কমিটিটি ঘোষণা করা হবে যাতে শ্রমিকরা তাদের সকল দাবি দাওয়া নিয়ে সেই রিভিউ কমিটির কাছে দিতে পারে এবং রিভিউ কমিটি কনসার্ন মিনিস্ট্রি বা কনসার্ন অধিদপ্তর কিংবা পরিদপ্তরের মাধ্যমে সেই সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে। ছাত্র গণ আন্দোলনের নেতা থেকে সরকারের উপদেষ্টা হওয়া আসিফ সংবাদ সম্মেলনে জানান, স্বৈরাচারের পুনর্বাসনের জন্য অনেকেই নানা কর্মসূচি দিয়ে চেষ্টা করছে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান পরিষ্কার করেন আসিফ মাহমুদ। আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা এখনো সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি। তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব। এছাড়া বন্যা দুর্গত এলাকায় সমন্বিতভাবে পুনর্বাসনের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। কর্মকর্তা রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পদত্যাগ করেছেন সিইসি সহ 5 নির্বাচন কমিশনার। দুপুরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পদত্যাগ করা অন্য 4 নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান। সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পদত্যাগ করতে মনস্থির করার কথা জানান তিনি। বলেন, রাষ্ট্রপতির কাছে উপস্থাপনের জন্য নির্বাচন কমিশনের সচিবের কাছে আজই পদত্যাগপত্র জমা দেবেন। এরপর সিইসি পদত্যাগপত্র সই করে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের হাতে তুলে দেন। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাবও দেননি সিইসি। 2022 সালের 27 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনার নির্বাচনকে বৈধতা দেওয়ার অভিযোগে রকিব, হুদা ও আউয়াল কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। কেবল পদত্যাগ নয়, বর্তমান কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত বিচারের দাবিও বিএনপি নেতাদের। রিপোর্ট জাহাঙ্গীর আকন্দের। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা 2 অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকারের চালানো গণহত্যা বিশ্বে নজিরবিহীন। হত্যার হুকুমদাতা শেখ হাসিনা সহ জড়িতদের দ্রুত বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না। আওয়ামী লীগের সুবিধাভোগীরা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে, এরাই অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাদের। পুলিশ কর্মকর্তারা আজকে যারা গ্রেপ্তার হচ্ছেন, আপনাদেরকেও বলেছিলাম
শেখ হাসিনা কিন্তু পালায়ে যাবে, আপনাদেরকে সেই হেলিকপ্টারে নিবে না। যখন মামলা হবে সেই মামলা কিন্তু আপনারাই ফাঁসবেন। কাজেই এখনো সময় আছে, এখনো সময় আছে। প্রশাসন সহ বিভিন্ন জায়গায় যারা আছেন, আপনারা কোনো ষড়যন্ত্রের শিকার হবেন না। এই খুনি হাসিনার ক্ষমা নাই। খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে গঠিত ঐক্যে যারা ফাটল তৈরির চেষ্টা করছে তারা পতিত স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত হবে। নাম উল্লেখ না করে জামায়াতের আমিরের সাম্প্রতিক বক্তব্য নিয়েও কথা বলেন তিনি। কেউ কেউ বলেন এক জালিম চলে গেছে, আরেক জালিম আসতে আমরা দেব না, তাকে ঠেকাতে হবে। কাদেরকে উদ্দেশ্য করে আপনারা বলছেন ভারতের সাথে সুসম্পর্ক করতে হবে? এতদিন আপনারা এটা চিন্তা করেননি কেন, সুসম্পর্ক করেননি কেন? আবার বলছেন পতিত স্বৈরাচারকে ক্ষমা করে দেবে। এই যে কথাগুলো, এই কথাগুলো তো এই গণতান্ত্রিক আন্দোলনে কত ছাত্র জনতা, রাজনীতিবিদ, শ্রমিক, মেধাবী ছাত্র আমরা থেকে শুরু করে এই যে ফাইয়াজ, আবু সাইদ, মুগ্ধ, এদের শহীদি আত্মদানের সাথে এটা কি বেইমানি হয় না? এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাঝে ঐক্যের যারা ফাটল সৃষ্টি করবেন তারা পতিত স্বৈরাচারেরই দোসর হিসাবে পরিগণিত। নির্বাচন কমিশনের পদত্যাগ নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। এই যে নির্বাচন কমিশন শুধু চাকরি রক্ষার্থে সংবিধানের যে নির্দেশনাবলী সেটাকেও তারা যেমন লঙ্ঘন করেছেন, তেমনি এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন। তো সুতরাং এইটার সাথে যারা দায়ী, যে কটা নির্বাচন কমিশন হয়েছে, হুদা কমিশন বা তার আগের যারা ছিলেন, এরা প্রত্যেকেই রাখিব, প্রত্যেকেই দায়ী। এবং আমি মনে করি তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত কৃষিবিদ ইনস্টিটিউশন দখলের সংবাদের প্রতিবাদ জানিয়ে অ্যাব নেতারা বলেন, 18 বছর ধরে কৃষিবিদ ইনস্টিটিউশন দখলে রেখেছিল আওয়ামী লীগ। ছাত্র জনতার বিপ্লবের পর সাধারণ কৃষিবিদরা ইনস্টিটিউশনকে দখল মুক্ত করেছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশকে একটি দেশের করদ রাজ্য বানাতে পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের নামে 57 সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছেন এই হত্যাকাণ্ডে গঠিত সেনা তদন্ত কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতির মাধ্যমে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, শুধু অপারেশন ডালভাত কর্মসূচির জন্য এই হত্যাকাণ্ড হয়নি, এর সঙ্গে জড়িত ছিল কিছু বিশ্বাসঘাতক ও বাইরের একটি দেশের চক্রান্ত। তিনি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিডিআর সদস্যরা ফেব্রুয়ারি মাসে ঘটনার আগে ব্যারিস্টার শেখ ফজলুর তাপস, শেখ সেলিম সহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। 25 ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী এমপি, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল শামসের ভূমিকা কী ছিল সেটা তুলে ধরেন। তদন্ত কমিটির সদস্য আব্দুল মতিন অভিযোগ করেন, তদন্ত চলাকালীন সময় দেশের বিভিন্ন বাহিনী ও সংস্থার থেকেও সহযোগিতা পাওয়া যায়নি। বেআইনি আদেশ পালন না করা এবং রাজনৈতিক সহ নানান কারণে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকরি ফিরে পাবার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা স্মারকলিপি জমা দেন। সেনা আইন সংস্কারের পাশাপাশি কমিশন গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। তারা দাবি করেন, বেআইনি কাজ না করার অপরাধে অনেককে চাকরিচ্যুত করা হয়েছিল, এমনকি গোয়েন্দা প্রতিবেদনে সঠিক তথ্য তুলে ধরার কারণেও অনেকের চাকরি যায় বলে অভিযোগ করেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা। চাকরি ফিরে পাওয়ার পাশাপাশি অন্যান্য সুবিধাও ফেরত চান তারা। গেল 15 বছরে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রায় 450 অফিসার চাকরিচ্যুতির তালিকায় ছিলেন। পরিচয় নিশ্চিতে হারিস চৌধুরীর লাশ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। বাবার মৃত্যুর ধোঁয়াশা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হন হারিস চৌধুরীর মেয়ে। সব শুনে পরিচয় নিশ্চিতে মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। আইনজীবী বলছেন, হারিস চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, সে কারণে যথাযথ পরিচয়ে প্রাপ্য সম্মান দিয়ে দাফন করা উচিত। হারিস চৌধুরীর মেয়ে জানান, তার বাবার 11 বছর আত্মগোপনে থাকার সময় নানান রকম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। মেয়ে সামিরার দাবি, হারিস চৌধুরীর মৃত্যুর পরও জীবিত দেখাতে উঠে পড়ে লাগে একটি মহল। এসব কারণে সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ করা হয় তার পরিবারকে।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, গত 1 মাসে অর্থ খাতে অনেক কাজ এখন দৃশ্যমান। কয়েকটি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করায় নিত্যপণ্যের দাম কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলো নিয়ে সলভ করছে গভর্নর। এবং আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি, এগুলো একটা দৃশ্যমান। আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি, তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি। আর ওগুলি যদি এনশিওর করে বিষয়ে মাছ, মাংস, ডিম এগুলো ওদিন কথা বলেছি। আমরা বাজার মনিটর করার কথা বলেছি। কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিষয়টা ভোক্তার উপর না পড়ে। জিনিসপত্র অনেকগুলো কারণে বেড়ে গেছে এবং সেটা চট করে টেনে নামে আনা যাবে না। তবে দৃশ্যমান যে কমছে এবং আগামী কয়েক মাসের মধ্যে আপনার যথেষ্ট উন্নতি। নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আহতদের মাঝে নগদ আর্থিক সহায়তা দেন তিনি। সকলের উন্নত চিকিৎসা ও এক শিক্ষার্থীর কৃত্রিম পা সংযোজনের আশ্বাস দেন ডাক্তার রফিক। এ সময় তিনি বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে এখনও দেশবিরোধী চক্রান্তে লিপ্তদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। এদিকে মাইজদিন নোয়াখালী সরকারি কলেজ ও বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি করে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে এতে সেবা দেন শতাধিক ডাক্তার। বানের পানি সরলেও দুর্গতদের জন্য নতুন সংকট হয়ে দেখা দিয়েছে ভাঙা ঘরবাড়ির সংস্কার। বন্যায় সর্বস্ব হারানো অনেকেই মাথার ঠাঁই নিজের ঘর হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। পুনর্বাসনে তাদের দ্রুত সহায়তা প্রয়োজন। এছাড়াও অনেকের দোকানপাট, মুরগির খামার সহ ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে পুঁজির সংকটে আছেন। এদিকে ফেনীর সোনাগাজীতে বন্যার্তদের পুনর্বাসনে ঘর নির্মাণে কয়েকটি পরিবারকে সহায়তা করেছে বাংলাভিশন পরিবার। জহুরুল হক জন্ডির তোলা ছবিতে ফেনীর সোনাগাজী ঘুরে এসে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। কয়েকদিন আগেও ফেনীর সোনাগাজীর প্রত্যন্ত এলাকা নবাবপুরের বাড়িঘর ছিল পানির নিচে। এখন পানি নেমেছে, ঘরে ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। কিন্তু ভয়ঙ্কর বন্যা সর্বশান্ত করেছে তাদের। শুধু স্বজন, ক্ষেতের ফসল, গবাদি পশু নয়, বন্যায় হারিয়েছেন মাথা গোঁজার ঠাঁই, বসত বাড়িও। ঘরের ভিতরে দুরানিও না দেখেন না, হানি চাই না, অন কাঁচরা আবার আমরা এটা দোতলাতে আছি। ঘরে একা সবকিছু কিছু আমরা বাঁচাইতাম হারি না বাবু। আমরাও তো বাঁচতাম, আমরা হানি এরকম আমরা বাসি বেশি গেছি, জোয়ার মধ্যে ব্যাগ লয়ে গেছি, বাসি বেশি গেছি, সব ভাঙি গেছে, কিছু নেই। কাঁচাঘর তো অর্ধেক চুলাই হয়ে গেছে, বই বই করে কাম করে গিয়েছে, বদলাইতাম টিঙা হিসেবে নেই। ঘর থেকে কারণ তো কিছু নাই, বাতাতে বাতও খাইতে পারি না পর্যন্ত, চাইলেও নাই ঘরেতে। বুঝছেন, আর ঘর তো কেমনি ঠিক করবো আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ সহযোগিতা করলে আল্লাহর তরফ থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। মেজো বাচ্চারও জ্বর, কাশি এগুলা, এখনো আমরা ওষুধপত্র কিনে খাওয়াতে পারতেছি না। আমরা অনেক দুঃখী আছি। অনেক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় হাত বাড়িয়েছে পুরো দেশের মানুষ। তাই ক্ষতি সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে স্থানীয়দের। জীবনযুদ্ধের এমন ক্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন পরিবার। প্রত্যেক ফ্যামিলিতে যেন পৌঁছায় ওইভাবে মানে এখান থেকে তালিকা দিয়ে পাঠাই দিছি, বাড়িতে সবাই পাইছে। আর বাংলাভিশনকে স্পেশাল ধন্যবাদ আসছে। আর শুকনো খাবার তো আমরা আগে থেকে পাইছি, এখন ধরেন যে চাল ডাল এগুলোর প্রয়োজন ছিল। এখন যেগুলো আপনারা নিয়ে আসছেন, চাল ডাল লই, পেঁয়াজ আলু, এগুলো এখন দরকার ছিল, যেটা আপনারা দিচ্ছেন আর কি। ধন্যবাদ জানাই আমরা স্বেচ্ছাসেবক এই পক্ষ থেকে বাংলাভিশনকে। কিছু যে ঘর বাড়ির যে নষ্ট হয়েছে, কিছু ঘর বাড়ির সংস্কারের জন্য বাংলাভিশন খোঁজখবর নিয়ে এখানে বিশেষ কিছু অনুদান দেওয়ার জন্য এলাকাবাসী উপকৃত হয়েছে। আমাদের আসলে এই মুহূর্তে পুনর্বাসন দরকার। অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে, অনেকে আবার দেখা যাচ্ছে অনেক লং টাইম ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষরা বলছেন, সঠিকভাবে পুনর্বাসনের সহায়তা পেলেই খুব দ্রুত আবার ঘুরে দাঁড়াবেন তারা। বন্যার পানি নেমে যাওয়ার পর প্রত্যন্ত এলাকাগুলোতে নতুন করে নানা ধরনের সংকট তৈরি হয়েছে। তীব্র খাবার দাবারের সংকট যেমন রয়েছে, তেমনি যাদের বাড়িঘর ভেঙে গেছে তারা মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়েছেন। এ কারণে বন্যা দুর্গতদের আশা, যারা সহায়তা করতে চান তারা পুনর্বাসনের ব্যবস্থা করবেন। ইমরুল কায়েস, বাংলাভিশন, ফেনী, সোনাগাজী, নবাবপুর।
সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শেখ হাসিনা সরকার পতনে দ্বিতীয় স্বাধীনতার মাস পূর্তিতে শহীদি মার্চ, নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ছাত্র জনতার। বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের তালিকা প্রস্তুত, জানিয়েছেন ডক্টর ইউনূস। ভারতে বসে রাজনৈতিক কথা না বলে শেখ হাসিনাকে চুপ থাকার আহ্বান। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ। গণভবন হবে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর, বলেছেন উপদেষ্টা আসিফ। ইসির একযোগে পদত্যাগ, শেখ হাসিনার নির্বাচনকে বৈধতা দেওয়া রকিব, হুদা ও আউয়াল কমিশনের বিচার দাবি বিএনপির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।